আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সদ্য রিলিজ প্রাপ্ত ইউদ্রা মুভিটি নিয়ে, যেটা 20 সেপ্টেম্বরেই রিলিজ পেয়েছিল। ইউদ্রা মুভিটি বলিউডে রিলিজ পেয়েছিল এবং অনেক আলোচনায় ছিল। কথা না বাড়িয়ে চলুন মূল কাহিনীতে যাওয়া যাক। मैं भी थोड़ा गर्म हो लेता हूँ। बिल्कुल अपने बाप पर गए हो। किरिश बिल्कुल तुम्हारी तरह था। মুভির শুরুতে আমাদের একটা পুলিশ ফ্যাসিলিটিকে দেখানো হয়, যেখানে একটা পার্টি হচ্ছিল এবং সেখানে আমাদের কিছু পুলিশ অফিসারদেরকেও দেখানো হয়, যাদের মধ্যে একজন হচ্ছেন গিরিশ দীক্ষিত, তার ওয়াইফ প্রেরণা দীক্ষিত এবং তাদের বন্ধু কার্তিক রাঠোর আর তাদের আরেকজন বন্ধু রেহমান সিদ্দিকী। এখানে আমরা জানতে পারি তারা তিনজন, অর্থাৎ গিরিশ, রেহমান আর কার্তিক, তিনজনে অনেক ভালো বন্ধু থাকে এবং যে গিরিশ দীক্ষিত রয়েছে সে অনেক সৎ একজন পুলিশ অফিসার ছিল। শহরে যত ধরনের ক্রাইম ছিল সে সেসব কিছুকে মুক্ত করেছে, মুম্বাইকে একদম ক্রাইম মুক্ত করে দিয়েছিল। তারপরে আমাদের দেখানো হয় রেনা দীক্ষিত প্রেগনেন্ট এবং সে পার্টিতে তারা এনজয় করে বাসার দিকে ফিরছিল। ফেরার সময় হঠাৎ করে যখন তারা গাড়ি ড্রাইভ করছিল, একটা কার তাদের সামনে থেকে এসে পড়ে আর সেখানেই তাদের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। দেখানো হয় যে প্রেরণা যেহেতু প্রেগনেন্ট ছিল, তারা দুইজনকে ডক্টররা না বাঁচাতে পারলেও প্রেরণার বাচ্চাকে তারা বাঁচাতে পেরেছিল। কিন্তু ডক্টররা বলেছিল যে এই বাচ্চাটা যখন বড় হবে সে স্বাভাবিক বাচ্চাদের থেকে একটু অন্যরকম হবে, কারণ যেহেতু তার জন্মটাই হয়েছে একটা ট্রমার মধ্যে দিয়ে, তাই তার বিহেভিয়ারে কোনো রকম সমস্যা হতে পারে। তখন দেখা যায় যে সেই বাচ্চা, অর্থাৎ গিরিশের বাচ্চাকে তারই বন্ধু অ্যাডপ্ট করে নিয়েছে এবং তার নাম রাখে ইউদ্রা। ইউদ্রা বড় হয়ে যায়। সে স্বাভাবিক বাচ্চাদের মতো ছিল না, সে একটু অন্যরকম ছিল। তার যে কোনো কথাই খুব রাগ হয়ে যেত এবং সে তার রাগকে সহ্য করতে পারত না। তার অনেক এক্সেসিভ পরিমাণে রাগ হতো। এই বিষয়টা আমরা জানতে পারি যখন ইউদ্রা স্কুলে যাওয়া শুরু করে। তারপরে আমাদের দেখানো হয় যে কার্তিক আর তার বন্ধু রেহমান তারা কাছাকাছি থাকতো এবং রেহমানের একটা মেয়ে ছিল যার নাম ছিল নিখাত। নিখাত আর ইউদ্রা দুইজন ভালো বন্ধু হয়ে যায় এবং তারা একসাথেই যাওয়া আসা করত। দেখা যায় যে একদিন যখন ইউদ্রা স্কুলে গিয়েছিল, সেখানে স্কুলের বাচ্চারা ওই টিকটিকিটাকে ধরে মারার চেষ্টা করছিল, কিন্তু ইউদ্রা এই জিনিসটা দেখে সহ্য করতে পারেনি এবং সে সবাইকে গিয়ে মারধর শুরু করে আর টিকটিকির বাচ্চাটাকে বাঁচিয়ে নিজের লাঞ্চ বক্সের মধ্যে ঢুকিয়ে দেয়, যেন ওর বাচ্চাটার আর কোনো ক্ষতি কেউ না করতে পারে। বিষয়টা একটু অ্যাবনর্মাল। যেহেতু ইউদ্রা একটু ট্রমাটাইজড হিসেবে জন্মগ্রহণ করেছিল, তাই তার বিহেভিয়ারে একটু সমস্যা হবে, এটা আমরা আগে জানতে পেরেছিলাম। ইউদ্রার এইসব বিহেভিয়ার দেখে সেখানকার প্রিন্সিপাল তার বাবা মাকে নিয়ে আসতে বলে। তখন সেখানে কার্তিক উপস্থিত হয়। তারপরে প্রিন্সিপাল বলে যে আপনার ছেলে যেহেতু এরকম বিহেভিয়ার করছে, তাই আমরা তাকে স্কুলে রাখতে পারবো না, তাকে আমরা রাস্টিকেট করে দিচ্ছি। তখন কার্তিক সে প্রিন্সিপালকে বোঝায় যে দেখেন, এটা আমার বাচ্চা নয়, এটা আমার ফ্রেন্ডের বাচ্চা। সে ছোটবেলায় একটু ট্রমাটাইজড অবস্থায় জন্মগ্রহণ করেছিল এবং তাদের অ্যাক্সিডেন্টের অবস্থা থেকে এই বাচ্চাটাকে বাঁচানো হয়েছে, তাই সে এরকম বিহেভ করছে। তখন প্রিন্সিপাল এই সবকিছু শোনার পরেও সে একসেপ্ট করে না, তাকে রাস্টিকেট করে দেয়। কিন্তু বাহিরে দাঁড়িয়ে ছিল ইউদ্রা এবং সে সবকিছু শুনে ফেলার পরেই সে জেনে যায় যে কার্তিক তার আসল বাবা নয়, তার বাবা হচ্ছে গিরিশ এবং সে মারা গিয়েছে। প্রিন্সিপাল তাকে রেস্ট্রিকেট করে দেওয়ার কারণে কার্তিক তাকে অন্য একটি স্কুলে দিয়ে দেয় এবং সেখানেই ইউদ্রা পড়াশোনা শুরু করে। সেখানেই সে আস্তে আস্তে বড় হতে শুরু করে। দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে ইউদ্রার রাগের পরিমাণও বাড়তে থাকে এবং সে যখন বড় হয়ে গিয়েছে তখন সে বিভিন্ন ধরনের অ্যাগ্রেসিভ টাইপের কাজ করে বেড়াতো, যেমন বাইক রাইডিং, ঝগড়াঝাটি করা এবং এরকম ধরনের কাজেই সে পছন্দ করত। এইরকম একদিন রাতে যখন সে বাইক রাইড করছিল, তখন সে খুব দ্রুত গতিতে যাচ্ছিল এবং পুলিশ তাকে তখন ধরে নিয়ে যায়। পুলিশ তাকে নিয়ে লকআপে বন্দি করে দেয়। তারপরে সেখানে কার্তিক আর রেহমানকে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। তখন রেহমান কার্তিককে অ্যাডভাইস দেয় যে তোমার উচিত ওকে একটা আর্মি একাডেমিতে ভর্তি করে দেওয়া, কারণ ওর যে পরিমাণে রাগ সেটা ও সেখানে গিয়ে একটা ভালো কাজে ব্যবহার করতে পারবে। তখন তার কথা অনুযায়ী কার্তিক একটা আর্মি একাডেমিতে ইউদ্রাকে ভর্তি করে দেয়। এরপরে ইউদ্রা সেখানে চলে যায় আর নিখাতও সেখানে ডক্টরির পড়াশোনা করছিল। সেখানে যাওয়ার পরে আর্মি একাডেমিতে তার ভালোই দিন কাটছিল এবং সে আস্তে আস্তে নিখাতের অনেক ক্লোজ হয়ে যায়। একটা পর্যায়ে তার রিলেশনশিপে চলে যায় এবং দুইজনে খুব সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। একদিন দেখানো হয় যে তাদের যে আর্মি একাডেমি রয়েছে সেখানে একটা ডান্সের প্রোগ্রাম অর্গানাইজ করা হয়।
ইউদ্রা সেখানে নিখাতকে নিয়ে পার্টিসিপেট করার কথা চিন্তা করে এবং নিখাতও ইউদ্রার সাথে প্র্যাকটিস করতে থাকে ডান্সার। কিন্তু তখনই দেখা যায় বাহিরে ইউদ্রার কিছু বন্ধুদের বাহিরের কিছু সিভিলিয়ানসরা মারছিল। তখন ইউদ্রা এই সব কিছু সহ্য করতে না পেরে বাহিরে গিয়ে সেই সিভিলিয়ানসদের মারতে শুরু করে দেয়, কারণ তার খুব অল্পতেই অনেক বেশি রাগ উঠে যায়। যখন সে তাদের মারছিল সে তাদের খুব গুরুতরভাবে আহত করে দেয়। এই সব কিছু তাদের একাডেমির হেডের কাছে পৌঁছে যায় এবং তার উপর কোর্ট মার্শাল চালু করা হয়, অর্থাৎ তাকে আর্মি থেকে বের করে দেওয়া হয়। তাকে বলা হয় যে এই ধরনের রাগী মানুষকে কখনোই আর্মির ভেতরে জায়গা দেওয়া যেতে পারে না। তারপরে তাকে 9 মাসের জেল পর্যন্ত দেওয়া হয়। সেখানে কার্তিক আর তার যে আঙ্কেল রয়েছে অর্থাৎ রহমান, তারা দুইজন আসে এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। তখন সেখানে রহমান ইউদ্রাকে কিছু কথা বলে। রহমান বলে যে তুমি জানো না, তোমার এই রাগটা তোমার ভালো দিকে কাজে লাগাতে হবে। তুমি কি জানো গিরিশ তোমার আসল বাবা, কার্তিক তোমার আসল বাবা নয়। আমরা গিরিশের বন্ধু ছিলাম এবং গিরিশ আর তোমার যে মা ছিল দুইজনকেই একটা অ্যাক্সিডেন্টে মেরে ফেলা হয়েছিল। কিন্তু ওইটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওইটা একটা প্ল্যান্ড মার্ডার ছিল। তখনকার সময় সিকান্দার নামক একজন, সে মুম্বাই শহরে ড্রাগ ডিলিং করত এবং তোমার বাবার জন্য সে সেখান থেকে পালিয়েছিল, কারণ তোমার বাবা খুব সৎ একজন পুলিশ অফিসার ছিল। সিকান্দার তোমার বাবার থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য এই অ্যাক্সিডেন্টটা করিয়ে তোমার মাকে আর তোমার বাবাকে মেরে ফেলেছে, কিন্তু সৌভাগ্যবশত তুমি বেঁচে গিয়েছো। তাহলে তুমি কি চাও না যে নিজের মা বাবার যে খুনি আছে তাকে তুমি শাস্তি দিবে এবং নিজের রাগটাকে তুমি একটা ভালো দিকে ব্যবহার করবে? যদি তুমি এসব কিছু চাও তাহলে তুমি পুলিশের সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করতে পারো। এভাবে তুমি ভারত দেশেরও সাহায্য করতে পারবে এবং নিজের মা বাবার যে খুনি রয়েছে তাকেও তুমি মারতে পারবে। তখন ইউদ্রা এই সবকিছুতে রাজি হয়ে যায়। তখন রহমান তাকে বলে যে তোমাকে আগে 9 মাসের জন্য জেলে যেতে হবে, কিন্তু সেটা কোনো বড় সমস্যা নয়, জেলে থেকেও তুমি তোমার সব কাজ করতে পারবে, কারণ সেখানে আমাদের মানুষ রয়েছে আর জেলের মধ্যে 2টা গ্যাং রয়েছে। আসলে এই জেলটার মধ্যে যত সব খুনখার যেসব খুনি রয়েছে তাদেরকে আনা হয়। এই যে 2টা গ্যাং রয়েছে তারা একে অপরের রাইভাল, কেউ কাউকে সহ্য করতে পারে না। প্রথম গ্যাংটা চলায় হচ্ছে বাবুল, যে অনেক বড় একটা গ্যাংস্টার, আর দ্বিতীয় গ্যাংটা চালায় নাইডু নামের একজন। এটা আসলে ফিরোজের লোক। ফিরোজ হচ্ছে সিকান্দারের আন্ডারে ড্রাগ ডিলিং করত, কিন্তু যখন তোমার বাবার কারণে সিকান্দারকে দেশ ছেড়ে যেতে হয়েছিল তখন সিকান্দারের যে ড্রাগ ডিলিং এর বিজনেসটা ছিল সেটা ফিরোজ সবকিছুতে কবজা করে নিজের আন্ডারে নিয়ে নিয়েছিল এবং ফিরোজ আস্তে আস্তে দেখতে দেখতে পুরো ইন্ডিয়ার মধ্যে 1 নাম্বার ড্রাগ ডিলার হয়ে যায় এবং যত ধরনের ড্রাগ ডিলিং রয়েছে বেশিরভাগের মধ্যেই ফিরোজের এখন হাত রয়েছে। তোমার কাজ এইটাই হবে যে ফিরোজকে খুঁজে বের করা আর তার এই ড্রাগ ডিলিং এর ব্যবসাটা ভেস্তে দেওয়া। এরপরে দেখানো হয় যে ইউদ্রা জেলে ঢুকে গিয়েছে। সেখানে যাওয়ার পরে বাবুলের গ্যাংয়ের যে লোকেরা ছিল তারা তাকে খেপাতে শুরু করে, কারণ সে একজন পুলিশ অফিসারের সন্তান ছিল। ইউদ্রা এইসব কিছুতে আস্তে আস্তে রাখতে শুরু করে এবং একটা পর্যায়ে তাদের সবাইকে মারতে শুরু করে। এমনকি সে যে গ্যাং লিডার রয়েছিল বাবুল, তাকেও মেরে একদম অবস্থা খারাপ করে দেয়। এই সব কিছু অন্য গ্যাংয়ের যে হেড ছিল অর্থাৎ নাইডু, সেও দেখছিল। সে সব কিছু দেখছিল এবং তার প্রতি ইমপ্রেস হচ্ছিল। তারপরে যখন সে বের হয়ে যাবে 9 মাস পরে, তখন নাইডু তাকে একটা কার্ড দেয় আর বলে যে তুমি যদি চাও তাহলে তুমি আমাদের সাথে ফিরোজের আন্ডারে কাজ করতে পারো। তখন ইউদ্রা রাজি হয়ে যায়, কারণ তার তো প্ল্যানই ছিল এটা যে সে ফিরোজকে খুঁজে বের করবে। তারপরে সে ঠিকানা অনুযায়ী সেখানে চলে যায় এবং ফিরোজের সাথে দেখা করে। তখন আমরা জানতে পারি যে ফিরোজের একটা ছেলে রয়েছে, সেও এই ড্রাগ ডিলিং এর ব্যবসার মধ্যেই রয়েছে। আর তার ছেলে আর কেউ নয়, সে হচ্ছে রাঘব জুয়াল, যে কিল মুভিতে অ্যাক্টিং করেছিল কিছুদিন আগে। এখানে তার নাম হচ্ছে শফিক। আসলে তার ছেলেও এইসব ব্যবসার মধ্যে ইনভলভ ছিল। তখন ফিরোজ আর ইউদ্রার মধ্যে একটা কথোপকথন হয়। ফিরোজ ইউদ্রাকে বলে যে তোমার প্রশংসা আমার কর্মীরা অনেক বেশি করেছে এবং তোমাকে দেখেও আমি কিছুটা ইমপ্রেস হয়েছি। তখন ইউদ্রা বলে যে আমি আপনার আন্ডারে কাজ করব, ঠিক আছে, কিন্তু আমি কোনো ছোট মোটো কাজ করব না, আমি বড় কাজ করব। আমি আপনার আন্ডারে কাজ করে সিকান্দারকে মারতে চাই। আমি শুনেছি সে অনেক বড় ড্রাগ ডিলার এবং যদি সে থাকে তাহলে আপনি তো তার উপরে কখনোই যেতে পারবেন না। আসলে ফিরোজের সবকিছু শুনে একটু চিন্তায় পড়ে যায়, কারণ সিকান্দারের কথা সেও এখন চিন্তা করে না। সিকান্দার অনেক বছর ধরেই অ্যাব্রোডে বসবাস করছে আর সেখানে থাকতে থাকতে সে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে, তাই সেও তার সাথে আর কোনো ঝামেলা জড়াতে চায় না। সে কোনো রকম নিজের ব্যবসাটা সামলাচ্ছে, কিন্তু যদি সিকান্দারকে কোনোভাবে হারিয়ে দেয়া যায় তাহলে সে সবচেয়ে বড় ড্রাগ ডিলার হয়ে যাবে। তাই সেও ইউদ্রাকে কিছু বলে না এবং তার কথায় সায় দিয়ে দেয়। তার কথা মতো ফিরোজ তাকে বলে যে ঠিক আছে, যদি তোমার সিকান্দারকে মারতে হয় তাহলে তোমাকে
অ্যাব্রোডে যেতে হবে এবং তাকে খুঁজে বের করতে হবে। তার কথা মতো ইউদ্রা অ্যাব্রোডে চলে যায়, এমনকি সিকান্দারকে খুঁজে বেরও করে ফেলে আর তাকে মেরে ফেলে। যখন তাকে মেরে ফেলে ফিরোজের তার উপর একটা আস্থার জায়গা তৈরি হয় এবং ফিরোজ ইউদ্রাকে বিশ্বাস করতে শুরু করে। তার ড্রাগ ডিলিং এর যত ধরনের ইনফরমেশন আছে সবকিছু সে ইউদ্রার সাথে শেয়ার করত এবং তাকে সব বড় বড় ডিল সম্পর্কে ইনফরমেশন দিত, তার কাছ থেকে পরামর্শ নিত। আর ইউদ্রা এই সবকিছু গিয়ে রহমানকে বলে দিত। তারপরে একদিন ফিরোজ তাকে বলে যে আমার চায়নার সাথে অনেক বড় একটা ড্রাগ ডিলিং হয়েছে, এখন আমি চাইছি যে তুমি গিয়ে এই ডিলটা করে আসো, কারণ এখানে বড় একটা অ্যামাউন্টের হিসাব, এখানে 5,000 মেট্রিক টন ড্রাগ আমি ইম্পোর্ট করব, তাই আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। আমি চাই তুমি সেখানে যাও, গিয়ে ডিলটা ফাইনাল করো এবং ওই ড্রাগগুলো একটা কন্টেইনার শিপে নিয়ে আমাদের দেশে ফিরে আসো, একমাত্র তোমার উপরই আমি আস্থা করতে পারি। তখন দেখানো হয় যে সব ইনফরমেশন সে রহমানকে দিয়ে দেয় এবং প্ল্যান অনুযায়ী সে চায়না চলে যায়। চায়না চলে যাওয়ার পরে সেখানে যত ড্রাগ ছিল সেইগুলো নিয়ে সে শিপ কন্টেইনারে করে দেশে ফিরতে থাকে। যখন শিপটা শ্রীলঙ্কার বর্ডারের কাছাকাছি ছিল তখনই সেখানে হঠাৎ করে ইন্ডিয়ান পুলিশ চলে আসে, আর ইন্ডিয়ান পুলিশ চলে আসার পরেই সেই কন্টেইনারের উপরে হামলা করে দেয়। সেখানে ইউদ্রাও চলে আসে। ইউদ্রা এই জিনিসটা দেখে অবাক হচ্ছিল যে তারা তো ইন্ডিয়ান পুলিশের সাথে কোঅপারেট করে কাজটা করছিল, তাহলে তারা কেন তাদের উপরে হামলা করছে। যখন ইন্ডিয়ান পুলিশ কন্টেইনারগুলো ওপেন করে তারা দেখতে পায় যে ভেতরে কোনো ড্রাগই নেই এবং ইউদ্রাও এটা দেখে অবাক হয়ে যায় যে এখানে কোনো ড্রাগ নেই। তখন পুলিশের সাথে এইরকম ঝামেলার মধ্যে ইউদ্রার শরীরে গুলি লেগে যায়। আসলে পুলিশরা ইন্টেনশনালি তাকে গুলি করেছিল আর সে পানির মধ্যে পড়ে যায়। যেহেতু এটা শ্রীলঙ্কার কাছাকাছি ছিল তাই সেখানকার কিছু জেলে ইউদ্রাকে পানি থেকে উদ্ধার করে এবং তাকে সেখান থেকে নিয়ে তার চিকিৎসা করে তাকে ভালো করে তোলে। তারপরে সে যখন ভালো হয় সেখান থেকে সে আবার ইন্ডিয়া ব্যাক করে। কিন্তু এই পুরো সময়টাতে সে একটা জিনিসই ভাবছিল যে সে তো ইন্ডিয়ান পুলিশের সাথে কোঅপারেট করে কাজ করছিল, রহমান আঙ্কেলও এই সব কিছু জানতো, তাহলে কেন তার উপরই গুলি করেছে এবং তারা কেন এখানে হামলা করেছে, তারা তো এই সবকিছু জানতো। সে এই সবকিছু ভাবতে ভাবতে ইন্ডিয়া গিয়ে পৌঁছায় আর সে এইটাও ভাবছিল যে রহমান হয়তো কোনো না কোনো ভাবে এই সবকিছুর সাথে জড়িত আছে। যখন ইউদ্রা ইন্ডিয়াতে ফিরে আসে তখনই ফিরোজের লোকেরা তাকে খুঁজে বের করে ফেলে আর তাকে ধরে নিয়ে যায় ফিরোজের কাছে এবং ফিরোজ তাকে জিজ্ঞেস করে, তুই রহমানের বন্ধুর ছেলে, আমি এটা ভালো করেই জানি, আর রহমান নার্কোটিক্স ডিপার্টমেন্টের হেড, যেখানে ড্রাগ ডিলারদেরই ধরা হয়, তাই ওই আমার ড্রাগ কোথাও সরিয়েছে আর তুই এটার সাথে ইনভলভ আছিস। আমি রহমানকেও নিয়ে এসেছি। তখন আমাদের দেখানো হয় যে রহমানকেও তারা ধরে এনেছে এবং অনেক মারধর করছে। ফিরোজ ইউদ্রাকে বলে যে রহমানকে মারধর করার পরেও তার মুখ থেকে কোনো রকম কথা আমরা বের করতে পারিনি, কিন্তু তার একটা ল্যাপটপ আমরা পেয়েছি যার মধ্যে একটা ফাইল রয়েছে, কিন্তু ওই ফাইলের মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া, যদি আমরা ওই পাসওয়ার্ডটা কোনোভাবে জানতে পারি তাহলে আমি জানতে পারবো যে আমার সেই ড্রাগসগুলো কোথায় আছে, তাই ওকে বল যেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দেয়, তাহলে আমি তোদের দুইজনকেই ছেড়ে দিব। ইউদ্রা বলে যে আমি তো এই সব কোনো কিছুই জানি না, আমি কোনো কিছুতে ইনভলভ ছিলাম না, আমি তাদেরকে ইনফরমেশন দিয়েছি ঠিক আছে, কিন্তু আমি কোনো কিছুতে ইনভলভ ছিলাম না, বরঞ্চ যখন আমরা সেই শিপের মধ্যে ছিলাম সেখানে পুলিশ আমার উপর গুলি চালিয়েছে আর সেখানে যে কন্টেইনারগুলো ছিল সেগুলো ফাঁকা ছিল, এখন সেটা রহমান নিয়েছে না কে নিয়েছে সবকিছু আমি জানি না। অন্যদিকে আমাদের রহমানকে দেখানো হয় যে ফিরোজ এবং তার ছেলের নামে অনেক বাজে বাজে কথা বলতে থাকে যেন তারা খেপে গিয়ে তাকে মেরে ফেলে। ফিরোজের যে ছেলে ছিল শাফিক সেই সবকিছু শুনে তার রাগকে কন্ট্রোল করতে না পেরে রহমানকে মেরে ফেলে এবং তাকে মেরে ফেলার পরে সেখানে তারা চিন্তায় পড়ে যায় যে তারা এই পাসওয়ার্ডটা কোত্থেকে বের করবে। তখন ফিরোজ খুঁজে বের করে যে রহমানের একটা মেয়ে রয়েছে যার নাম হচ্ছে নিখাত, কিন্তু বর্তমানে সে তার হায়ার স্টাডিজের জন্য পর্তুগাল গিয়েছে এবং তার থেকে হয়তো এই পাসওয়ার্ডটা কোনো না কোনো ভাবে বের করা যেতে পারে। তখন সে তার ছেলে শাফিককে বলে যে তুই পর্তুগাল যা এবং তার মেয়েকে খুঁজে বের কর। অন্যদিকে ফিরোজ বলে যেন ইউদ্রাকে মেরে ফেলা হয়, তাই ফিরোজের কর্মীরা ইউদ্রাকে মারতে যাচ্ছিল। অন্যদিকে শফিক চলে যায় পর্তুগাল নিখাতকে খোঁজার জন্য। তখন ইউদ্রা তাদের সবাইকে মেরে সেখান থেকে বেরিয়ে পড়ে সে জানতে পেরে গিয়েছিল যে শফিক নিখাতের কাছে যাচ্ছে এবং তাকে হয়তো কোনোভাবে ক্ষতি করতে পারে, তাই সেও পর্তুগাল চলে যায়। পর্তুগাল যাওয়ার পরে ফিরোজ নিখাতকে খুঁজে বের করার আগে সে নিখাতকে খুঁজে বের করে আর তাকে সবকিছু বলে দেয়। তারপরে দেখানো হয় যে ফিরোজও সেখানে পৌঁছে যায়। সেখানে পৌঁছে যাওয়ার পরে সে নিখাতকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই ইউদ্রার সাথে তার অনেক বড় একটা দ্বন্দ্ব হয় এবং তাদের দুইজনের মারামারির মধ্যেই শফিক মারা যায়। শফিককে ইউদ্রা মেরে ফেলে, এমনকি শফিকের সাথে আরো যত মানুষ থাকে সবাইকে সে মেরে ফেলে। তারপরে নিখাতকে সেখান থেকে নিয়ে চলে যায়। নিখাতকে সেখান
থেকে নিয়ে যাওয়ার পরে বাসায় গিয়ে বলে যে তোমার বাবা আমার চোখের সামনেই মারা গিয়েছেন, এবং যখন তিনি মারা যাচ্ছিলেন তখন তিনি আমাকে একটা কথা বলেছেন যে আমি ভগবানের কাছে যাচ্ছি, আমি যেন তোমাকে বলি যে তোমার বাবা তোমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে ভগবানের কাছে। কিন্তু নিখাত তখন বলে যে আমার বাবা তো ভগবানে বিশ্বাসই করতেন না, তাহলে তিনি মারা যাওয়ার সময় এইরকম একটা কথা কেন বলবেন? তখনই ইউদ্রার মাথায় হঠাৎ করে কিছু একটা চলে আসে এবং সে বলে যে নিশ্চয়ই তিনি আমাদের কোনো কিছু ইন্ডিকেট করছিলেন। তখন নিখাত এটা বুঝতে পেরে যায়, আর ইউদ্রা বলে অবশ্যই ওই পোর্টালের যে ফাইলটা রয়েছে ওই ফাইলের পাসওয়ার্ডটা এই কথাগুলোর মধ্যেই কোথাও লুকিয়ে আছে। তখন তারা ইউদ্রার ল্যাপটপ নেয়, ল্যাপটপ নেওয়ার পরে তারা সেই পোর্টালে ঢুকার পরে সেখানে ওই পাসওয়ার্ডটা দেয়। এটা নিখাতের বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন এবং চমৎকারভাবে সেই পাসওয়ার্ডটা কাজেও চলে আসে এবং সেই পোর্টালটা ওপেন হয়ে যায়। তারপরে আমরা দেখতে পারি যে রহমান একটা ভিডিও করেছে সেখানে। সেই ভিডিওতে সে বলছে যে যেহেতু তুমি এই ভিডিওটা ওপেন করতে পেরেছো তাই অবশ্যই তোমার সাথে নিখাত সেখানে রয়েছে, কারণ নিখাতের সাহায্য ছাড়া তুমি এই ভিডিওটা ওপেন করতে পারতে না। যাই হোক, যেহেতু তুমি এই পর্যন্ত চলে এসেছো তাহলে তোমাকে কিছু কথা বলি। তোমার সাথে আমার যে ডিল হয়েছিল যে তুমি ফিরোজের খবর বের করবে এবং ড্রাগ ডিলিং এর কথা আমাদেরকে জানাবে, এইটা আমি সত্যনিষ্ঠভাবে পালন করতে চেয়েছিলাম, কিন্তু আমার উপরে যে অফিসার ছিল সে অনেক কারাপ্ট ছিল এবং সেই সম্পর্কে জেনে গিয়েছিল। সে জানার পরে সে কোনো মতেই সেই ড্রাগসগুলো আমাদের নষ্ট করতে দিত না। তাই আমি চাচ্ছিলাম যে সেই ড্রাগসগুলো তুমি আর আমি মিলে নষ্ট করে দিব, কিন্তু তোমার সাথে কথা বলারও আমার সুযোগ হয়ে ওঠেনি। তাই আমি ডাইরেক্ট চায়না গিয়েছিলাম। চায়না যাওয়ার পরে সেখানে আমি সবাইকে টাকা পয়সা খাইয়ে সেই ড্রাগগুলো আলাদা করে রেখে দিয়েছি, তাই তোমরা সেই কন্টেনারের ভিতরে কোনো রকম ড্রাগস পাওনি। আর তোমার সাথে কথা বলার জন্য অনেকদিন আমি হোটেলের ভেতরেও গিয়েছিলাম, কিন্তু তুমি তখন চাইনিজ গ্যাংয়ের সাথে সেখানে ছিলে, তাই তোমার জীবনের ঝুঁকি হিসেবে আমি তোমার সাথে কথা বলতে যাইনি। কিন্তু পুলিশ তোমার উপরে যে আক্রমণ করে দিবে সেটা আমি ভালোভাবে জানতাম না, তাই তোমাকে এই সম্পর্কে কোনো ইনফরমেশন আমি দিতে পারিনি। রহমান তাকে বলে যে ড্রাগসগুলো আমি সাথে করে ইন্ডিয়াতে নিয়ে এসেছিলাম এবং বিশাখাপট্টনামে সেগুলো সেফ ভাবে রেখে দিয়েছিলাম, কিন্তু তোমাকে বলার সুযোগ হয়ে ওঠেনি। তার আগে ফিরোজ আমাকে ধরে সেখানে নিয়ে এসেছিল। কিন্তু ড্রাগসগুলো বর্তমানে যে বিশাখাপট্টনামে আছে এবং কোথায় আছে সেটার লোকেশন এই ভিডিওতেই দেওয়া আছে, তুমি এই ভিডিওতেই সেটা পেয়ে যাবে। আর তোমার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে তুমি সেই ড্রাগগুলো ডিস্ট্রয় করে দাও, কারণ আমি চাই না যে এতগুলো ড্রাগ ইন্ডিয়াতে সাপ্লাই হোক, ফলে অনেক মানুষের জীবনের ঝুঁকি হয়ে যাবে। যাই হোক, এরপরে আমাদের দেখানো হয় যে ইউদ্রা সবকিছু দেখতে পারে, আর এই সবকিছু সে তার বাবা অর্থাৎ তার যে সৎ বাবা রয়েছে তাকেই সবকিছু বলে দেয়। যখন তার বাবা এই সবকিছু জানতে পারে সে বলে যে ঠিক আছে তোমরা ইন্ডিয়াতে ফিরে আসো, এরপরে যা হবে সেটা আমি সামলে নিব। তখন সেখানে ইউদ্রা বলে যে আমরা তো পর্তুগালে আছি। তখন তার বাবা তাদের জন্য একটা প্রাইভেট জেট পাঠিয়ে দেয়। তারপরে ইউদ্রা ইন্ডিয়াতে চলে আসে। ইন্ডিয়াতে চলে আসার পরে তার বাবার সাথে তারা দেখা হয় এবং নিখাতও সেখানে ছিল। তখন সে তার বাবাকে বলে তোমার বন্ধু রহমানকে ফিরোজ মেরেছে এবং আমি চাই রহমান আঙ্কেলের মৃত্যুর প্রতিশোধ আমি ফিরোজের কাছ থেকে নিব। তখন দেখানো হয় যে সে ফিরোজকে মারার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ে, আর তখন তার বাবা উল্টো ফিরোজকে কল দিয়ে বলে যে ইউদ্রা তোমাকে মারতে আসছে। তখনই আমরা জানতে পারি যে ইউদ্রার যে সৎ বাবা রয়েছে সেও প্রচুর পরিমাণে কারাপ্টেড এবং সেও ফিরোজের সাথে মিশেই ছিল। তখন সে ফিরোজকে বলে যে আমি ভালো করে জানি যে তোর 5,000 কোটি টাকার ড্রাগস কোথায় আছে, এবং যদি সেই ড্রাগগুলো পেতে চাস তাহলে অবশ্যই তোর আমার সাথে একটা ডিল করতে হবে। যখন তুই এই ড্রাগসগুলো বিক্রি করবি তখন তার 50% আমাকে দিতে হবে। আর তোর ছেলেকে তো আমার ছেলে মেরে ফেলেছিল, তুই যদি চাস তাহলে আমার ছেলেকে মেরে ফেলতে পারিস। তখনই আমরা জানতে পারি যে সে প্রচুর পরিমাণে কারাপ্টেড এবং খারাপ একজন মানুষ। তখন সে রেণুকা ভারদ্বাজের কাছে যায়। রেণুকা ভারদ্বাজ আর কেউই নয় যার কথা রহমান, নিখাত আর ইউদ্রাকে বলেছিল। আসলে সেই ওই সিনিয়র অফিসার যে নার্কোটিক্স ডিপার্টমেন্টের অনেক কারাপ্টেড, এবং সেই এই ড্রাগসগুলো নেয়ার জন্য ওইখানে হামলা করেছিল, এমনকি ইউদ্রার উপর গুলিও সেই চালিয়েছিল। আমাদের দেখানো হয় যে কার্তিক রেণুকাকে বলছে যে নিখাত এখন আমাদের বাসায় রয়েছে এবং সে একা রয়েছে, আমি চাই যে তুমি সেখানে যাও এবং তাকে মেরে ফেলো। তারপরে দেখানো হয় যে রেণুকা সেখানে যায় আর নিখাতকে মারার জন্য খুঁজতে থাকে, কিন্তু দেখা যায় যে নিখাত সেখান থেকে বেঁচে বেরিয়ে যায়, এমনকি সে রেণুকাকেই মেরে ফেলে। এরপর আমাদের দেখানো হয় যে ইউদ্রা ফিরোজকে মারার জন্য সেখানে পৌঁছে গিয়েছে, কিন্তু ফিরোজ আগে থেকেই তার যত মানুষ রয়েছে সবাইকে সেখানে সেট করে রেখেছিল। ইউদ্রার উপরে সবাই একসাথে হামলা করে দেয় এবং ইউদ্রা সবাইকে সামলাতে না পেরে তাদের হাতে জব্দ হয়ে যায়। তখন ফিরোজ এবং তার সাথে কথা বলতে থাকে যে তোমার মা বাবা কিভাবে মারা গিয়েছিল তুমি কি এটা জানো? না জানলে শুনো।
তখন সে বলে যে অনেক বছর আগে এখানে মুম্বাইতে একটা লোক ছিল, সে খুব সৎ একজন পুলিশ অফিসার ছিল, তার নাম ছিল গিরিশ দীক্ষিত। কিন্তু তার একজন বন্ধুও ছিল যার নাম ছিল কার্তিক, কিন্তু সে প্রচুর পরিমাণে কারাপ্টেড ছিল, সে ড্রাগ ডিলিং এর ব্যবসার মধ্যেও ইনভলভ ছিল। কিন্তু গিরিশ দীক্ষিত কারণে তারা কোনোভাবে প্রফিট করতে পারছিল না, তাই তারা সবাই মিলে একটা বুদ্ধি করে, তারা গিরিশ দীক্ষিতকে মেরে ফেলবে। তখন সেখানে কার্তিক সিকান্দারকে বলে যে সে যেন গিরিশ দীক্ষিতকে মেরে ফেলে, তাকে মেরে ফেললে কোনো রকম ঝামেলা হবে না এবং এর দায়ভার সে পুরোটাই নিচ্ছে। তারপরে সিকান্দার ফিরোজের সাথে মিলে এই প্ল্যান করে যে কার অ্যাক্সিডেন্টে তারা গিরিশ দীক্ষিতের মৃত্যু ঘটাবে এবং প্ল্যান মতোই সেখানে পৌঁছে যায়। সেখানে একজন ট্রাক ড্রাইভ করছিল এবং সেটা আর কেউ ছিল না, আমিই ছিলাম, অর্থাৎ ফিরোজ। আমি সেখানে ড্রাইভ করে তোর মা বাবাকে মেরে ফেলেছি এবং এই সবকিছুর পেছনে মূল ভূমিকা পালন করেছে কার্তিক। এই সবকিছু শোনার পরে ইউদ্রার অনেক রাগ উঠে যায় এবং সে সেখানে রশি ছিঁড়ে ফিরোজকে মারতে শুরু করে, বাকি সবাইকেও মেরে ফেলে এবং শেষমেশ ফিরোজকেও মেরে সেখানে আগুনের মধ্যে ফেলে দেয়। সে কার্তিক রাথোরকেও খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে কার্তিক যে ড্রাগস গুলো রয়েছিল বিশাখাপট্টনামে সেগুলোর খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে ইউদ্রা পৌঁছে যায়। ইউদ্রা পৌঁছে গিয়ে তার যত গার্ড ছিল তাদের সবাইকে মেরে ফেলে এবং শেষমেশ কার্তিককেও খুঁজে বের করে আর তার গলার টিপে তাকে মেরে ফেলে। সেখানে কার্তিককে মেরে ফেলার পরে সে তার রিভেঞ্জটা সেখানে পূরণ করে। তার বাবা মাকে যে মেরেছিল সেই হত্যাকারীকে সে আজ হত্যা করে তাদের রিভেঞ্জটা নিয়ে নিয়েছে এবং তার মনে কোথাও একটা শান্তি চলে আসে। সে সেখান থেকে চলে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা প্রচুর অ্যাগ্রেসিভ টাইপের একটা মুভি ছিল। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।